প্রভাব সেটা সংগঠনের উপর এসে পড়লো। যার যেমন বুঝ তার তেমন ব্যাখ্যা, সে সেইভাবে ব্যাখ্যা করতে শুরু করলো। কিন্তু ঠাকুর অ্যাকচুয়ালি এত বড় ঘটনাটা ঘটাবেন, তিনি কোথাও বলবেন না, এটা তো হয় না। তার বাড়ি আক্রমণ হবে, ঘটনা ঘটার 14 বছর আগে কড়াচাবুকে লিখলেন বর্ডার গার্ড দিয়ে যাও। আপনারা পড়েছেন কি করে বাড়িটা আক্রমণ হবে, কারা কারা আসবে, কোন দিক দিয়ে আসবে, সব আগাম 79-এ কড়াচাবুক বর্ডার গার্ড দিয়ে যাও, তাতে উল্লেখ আছে যে বাড়িটা আক্রমণ হবে, এরা এরা আসবে, এই হবে, এই কাণ্ড। তাহলে তিনি পরেরটা বলেননি। এত বড় ঘটনা, তিনি ঐতিহাসিক সাক্ষী, যিনি চৈতন্য মহাপ্রভুর শেষ রক্ত, তিনি পৃথিবীতে এসেছেন, তিনি কিছু বলেননি। আমাদের অতলে ভাসিয়ে দিয়ে সমুদ্রে তিনি চোখ বুঝলেন? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। কারণ এখন এই বাজারে দেখতে পাচ্ছি নানা লোকের নানা উক্তি, তার মধ্যে যুক্তি থাক বা না থাক, আরে যা দেখা যায় না সত্য তো মিথ্যে না, আমার মাথার পেছনটা আমি দেখি না, তার মানে কি নাই? যারা দেখে তারা তো দেখছে। তেমনি এই এত বড় ঘটনা, এত বড় ঐতিহাসিক ঘটনা ঠাকুরকে নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে 1993 সালে ঘটলো। সংগঠন ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় বললে ভুল হবে, ম্যাক্সিমাম জায়গায় সংগঠনের গ্রহণযোগ্যতা, তার সাংগঠনিক ক্রিয়া সব বন্ধ হয়ে গেল। সব কিছু বন্ধ। কেন না? বাবা মারা গেছে, বাবা দেহ রেখেছেন। এবার যে যেমন ব্যাখ্যা সে সেরকম ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু যুক্তি নির্ভর ব্যাখ্যা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এই সাইডে দেন না, এই সাইডে তো ইতিবাচক যুক্তি নির্ভর। ঠাকুর বলেছেন প্রমাণ ছাড়া কথা বলবি না। ভালো কথা। আমাদের এত মাথায় এমন গজায়নি যে আমরা প্রমাণ ছাড়া আবল তাবল বকে যাবো না, প্রমাণ দিয়েই কথাগুলো বলবো। ঠাকুর এখান থেকে এই ঘটনা ঘটাবেন বিভিন্ন জায়গায়, যেমন কড়াচাবুক, যেমন অডিও ক্যাসেট, আপনার আমার হাতে রেফারেন্স তিনি দিয়ে রেখেছেন। আগাম সংগঠন কি করলো সেগুলো ধার পাশ দিয়ে নাই, গরম গরম টাটকা খাবার চায়, ইয়েস আর নো, এই দুটো, এর বাইরে যাবো না, খাটবো না, খুঁজবো না, বুঝবো না। আর যার নামে বলছি তার নাম মিথ্যা, যা বলে বেড়াচ্ছি তার নাম মিথ্যা। কেন? তার কোনো প্রমাণ আমি নিজের হাতেই নেই আমার। ঠাকুর তো এমন প্রমাণহীন কথা কোনোদিন বলেননি। তিনি বারবার বলেছেন, দেখো ধর্ম, যুক্তি, বিজ্ঞান, বাস্তব, অবাস্তব কথা বলবে না, যা বোঝো না তার নিজেও বলবে না, কাউকে বোঝাতে যেও না। সুতরাং এই তত্ত্বের উপর দাঁড়িয়ে আমরা অনুসন্ধানী মন নিয়ে 1993 সালে এই যে ঘটে গেল বিশাল ঘটনা, তাকে নিয়ে আজকে প্রায় 28 বছর 27 অতিক্রান্ত, আমরা আমাদের চোখের সামনে ঠাকুরকে পাচ্ছি না, কিন্তু তিনি তার প্ল্যান, প্রোগ্রাম, কর্মসূচি, এই বিষয়কে নিয়ে নানা কর্মসূচি আমাদেরকে শুনিয়েছেন এবং সেগুলো রেকর্ডেড, সেগুলো লিপিবদ্ধ আছে, পুস্তকে আছে, কিন্তু আমরা সেই দিকটা আমরা ঠিক সেভাবে পাচ্ছি না। যাই হোক, আমরা পরম পিতার শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা পরম পিতার কিছু তথ্য, কিছু বাণী পরম পিতার, আমি এর আগেও এসেছিলাম এই পাশে, সেখানেও বলেছিলাম, শুনিয়েছিলাম, কারণ আমাদের কথার কোনো মূল্য নেই, মূল্য তার কথা। সেই কথাটা যদি আপনি শোনেন তাহলে আপনার বিশ্বাসটা খুব দৃঢ় হবে।
Welcome to Sonilex Universe. এই যে ভাষণটা শোনাবো সেটা হচ্ছে 1980 সালে সূর্যর বাড়িতে বসে আবাসিকদের নিয়ে তিনি আলোচনা করেছিলেন ওইখানটা। সেখানে বলছে আমি বীজ ছিটেই গেলাম, মানে দীক্ষা বীজ ছিটেই গেলাম, সব বীজগুলি কাকে খেয়ে ফেলেছে, মানে অজ্ঞানতা তোমাদের গ্রাস করেছে, তাই তোমাদের দিয়ে আমার কোনো কাজ হবে না। গুরু নিজে ডিক্লারেশন দিচ্ছেন 1980 সাল। কানে কানে গল্প নয়, ধারণা নয়, প্রত্যক্ষ প্রমাণ, গুরু মুখনিসৃত বাণী। আপনি শুনবেন, আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু গুরু বলছে এটা অন্তত নিজ কান দিয়ে শুনুন। কারণ কি বলছে কাজ হবে না। আমার একটা কথা যদি তোমরা মূল্য দিতে একদম অন্যরকম হয়ে যেত, তার মানে উল্টোটা কি, আমরা ঠাকুরের একটা কথা মানি না, শুনে যাই, মানি না, বিশ্বাস করি না বললো। আমরা একটা কথাকে যদি মূল্য দিতে একটা অন্যরকম হয়ে যেত, তার মানে আমরা মূল্য দিই না, মানি না। লাস্ট ইয়ার সব মাইনাস হয়ে যাচ্ছে। আমাকে বাধ্যবাধকতা করতে সরাইয়া দেওয়ার জন্য এইখান থেকে নাটকটা শুরু হলো। মাইনরকে শুনুন, আমাকে বাধ্যবাধকতা করতে সরাইয়া দেওয়ার জন্য, মানে সরাইয়া মানে পৃথিবী থেকে সরিয়ে দেবে, মার্ডার করবে, যার মানে দাঁড়ায় সরাইয়া দেওয়ার জন্য, আমাকে এখান থেকে সরাইয়া দেবো, বাধ্যবাধকতা করতে সরাইয়া দেওয়ার জন্য। তারপর পরিবেশটা হয় আমি হাটফেল করবো, না আমি এখানে চলে যাবো। চলে যেতে বাধ্য করছে কারা জানি না, কোন গ্রুপ তার পেছনে লেগেছে আমাদের জানা নেই, তিনি ব্যক্ত করছেন এখানে পরিবেশ যেটা তৈরি করেছে, এখানে থাকলে হয় আমার হাটফেল করতে হবে, না হলে আমার এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে বাধ্য করছে ঠাকুর বলছেন। তারপর সময় নাই, আমি এখন গিয়া নিজের থেকে বসে পড়ুন, গিয়া কোথায় বসবেন তিনি জানেন। লাস্ট কাজের ধারায় চইলা না গেলে আমার পক্ষে একটু অসুবিধা হবে। আপনি হাউতাস করছেন, কোন দাদা আপনাকে উত্তর দেবে? বাবার ঠিকানা কি আছে আমরা পাবো, কোথেকে পাবো? আমাদের ক্ষমতা আছে, কিন্তু বাবা যেটা কৃপা করে আগাম বলে রেখে গেছেন সেইটাই আমাদের কাছে সিঁড়ি, সেইটাই উপরে ওঠার সিঁড়ি। আমি লাস্ট কাজের ধারায় চলে না গেলে আমার পক্ষে অসুবিধা হবে। আমি কাজের ক্ষতি করতে পারি না, আমি নিজের স্বার্থে যাব না, বৃহৎ স্বার্থে যাব। বারবার খালি বলতে আমি চলে যাবো, এখানে চলে যাবো, আমি এখানে চলে যাবো। গুরু বলছেন
খুঁজে খুঁজে লাগবে কি? কোথায় খুঁজবেন আপনি? আমি কোথায় খুঁজবো? কোথাও খুঁজে পাবো না। কারণ গুরু নিজে বলছে তার কাজে তাকে এখান থেকে সরতে হবে। এটা ৮০ সালে তার ডিক্লারেশন দিয়ে রেখেছেন সন্তানদের জন্য, যাতে আমরা ঘাবড়ে না যাই, আমরা যাতে হাউতাস না করি। সংগঠনে এইসব গল্প নাই, প্রবচন আছে, দাদাদের সব প্রবচন গল্প। কিন্তু এই যে পাপের প্রবচনটা যে ভাই বোনদেরকে শোনানো দরকার ছিল, এই ২৭টা বছর, বলুন কে এসছে ২৭ বছরে এই বাবার এই কথাগুলো নিয়ে? বাবা তো ৮০ সালে বলেছে। এটা কত সাল? ২০২১। কত বছর হয়? ৪০ বছর হয়ে গেল। ৮০ সাল কোথায়? ২০২১, ৯৩ সাল। আজকে ২৭-২৮ বছর। ওই কেউ তো এই বাবার এই যে সাউন্ডটা কালকে বানিয়ে বানিয়ে তো আমাদের করা সম্ভব নয়। এটা তো রেকর্ড করা, আমরা সংগ্রহ করেছি। বিভিন্ন বাড়িতে এই ক্যাসেট রয়েছে, ৮০ সালের ক্যাসেট। বই বেরিয়েছে, ডেড বডি বই, বইয়ের নাম ডেড বডি, ছোট্ট পাতলা বই। তার মধ্যে ঠাকুরের কথাগুলো। সেখানে ঠাকুর বলছেন আমি এখান থেকে চলে যাব, চলে যেতে বাধ্য করছেন। আমাদের হাতে তো প্রমাণ বলতে এগুলো ঠাকুরের তত্ত্ব বা ঠাকুরের কথা, এছাড়া তো আপনার হাতে কিছু নেই যা দিয়ে আপনি লড়াই করতে পারবেন। আর এগুলো পাবলিককে বলার জিনিস না, এগুলো নিজেদের সংগঠনের মানসিকতা যাতে ভেঙে না পড়ে, তার জন্য এই ইতিবৃত্তটা আমাদের বোঝা উচিত যে ঠাকুর কেন আগাম এই গল্পটা করতে গেলেন, যে আমাকে বাধ্যবাধকতা করছে সরাইয়া দেওয়ার জন্য। কারা সরাবে? একটা সেকশন যারা চায় না ঠাকুর কাজ করুক, একটা সেকশন যারা চায় না ঠাকুর বেদের যুগ ফিরিয়ে আনুক, যারা চায় না ঠাকুর বিপ্লব করুক, যারা চায় না সেই গ্রুপ ঠাকুরকে নানা রকম ভাবে ছোট বয়স থেকে আরম্ভ করেছে, বড় বয়স পর্যন্ত তার বিরুদ্ধে কখনো নৌকা ফুটো করে জলে ভাসিয়েছে, কখনো গোকর সাপ ছেড়ে দিয়েছে হাড়িতে মধ্যে ঢুকিয়ে, নানা রকম ভাবে ঠাকুরকে মার্ডার করার চেষ্টা করেছে। পাল্টেছে, ধরন পাল্টেছে, কিন্তু শয়তানটা ঠিকই আছে। তারা দেখুন এই শেষের দিকে ঠাকুর নিজে ব্যক্তি করে ফেললেন যে আমাকে এখানে থাকতে দেবে না, আমি এখানে থাকতে পারবো না, হয় হাটফেল করবো, নাহলে আমাকে চলে যেতে বাধ্য করতেছে। অর্থাৎ এখানে থাকলে আমি হাটফেল করবো। লাস্টটাকে তারা চলে না গেলে আমার পক্ষে একটু অসুবিধা হবে। আমি কাজের ক্ষতি করতে পারি না। গৌড়ের রক্ত আমাদের খুশি করার জন্য একজনের অন্তর্যামী আমাদের আছে, কাউ নাই অন্তর্যামিত্ব। কি দিয়ে বুঝবেন আপনি তাকে? আমি বুঝবো কি দিয়ে? অস্ত্রটা তো নাই আমাদের হাতে, অস্ত্র তো তার হাতে। তার কথা ছাড়া তো আমাদের সম্পদ নেই কিছু। তিনি যখন বলেছেন যে আমি এখান থেকে সরবো, তার ডিক্লারেশন তিনি বলছেন, ব্যক্ত করছেন, বানানো গল্প নয়, প্রমাণ দিয়ে কথা বলছি। এই ক্যাসেট আমরা জোগাড় করেছি এবং বহু ভাইয়ের কাছে এই ক্যাসেট আছে। ৮০ সালের ক্যাসেট আপনার যাকে বলবেন, ১৯০০ যারা আগের অডিও ক্যাসেট সঞ্চয় করে বা তুলেছে তাদের কাছে এই ক্যাসেট পাবেন। ১৯৮০ সালের ক্যাসেটে আলোচনা করছেন ঠাকুর। সেই আলোচনার শেষ পর্বের দিকে এই কথাগুলো বলছেন যে আমারে বাধ্যবাধকতা করতে সরাইয়া দেওয়ার জন্য। তার আগে বললো বীজ ছিটে গেলাম, সব বীজগুলো কাকে খেয়ে ফেলাইছে, কারণ তোমাদের অজ্ঞানতা গ্রাস করেছে। তার প্রমাণ তো আজকে আমাদের সংগঠন। অজ্ঞানতা গ্রাস না করলে ঠাকুরের বিচার করতে বসে গেলাম আমাদের নিজস্ব কর্মসূচি বাদ দিয়ে, আমাদের নিজস্ব সাংগঠনিক পরিকাঠামোকে কবর দিয়ে আমি বেরিয়ে গেলাম। আর কি হবে দাদা, কীর্তন করার কি হবে, বাবাই নাই, আর কি হবে এসব? এইসব গাল গল্প নিজেও বিশ্বাস করলাম, আবার দর্শককে প্রভাবিত করলাম। এই হলো কমের মধ্যে আমরা এইসব করে বেড়াচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি যে এটা ঠিক হচ্ছে কি? ঠাকুর কি এইরকম গাল গল্প দিয়েছেন? ঠাকুর কি এরকম আমাদের সাথে ভাওতা করলেন? যিনি গৌড়ের রক্ত, বেঈমানের নয়, যিনি বললেন উদাত্ত কণ্ঠে, যে ঠাকুর বললেন যে আমি ভারতবর্ষের ইতিহাসে কেউ কাজ শেষ করে দিয়ে যেতে পারেনি, আমি শেষ কাজটি শেষ করে দিয়ে যেতে চাই। এটা আমার অন্তরের কথা। জনচেতনা সত্যিকারের বিপ্লব করা যাবকে রয়েছে এই লাইনগুলো। তিনি নিজে ডিক্লারেশন দিচ্ছে আপনার আমার কাছে, এবং বইতে সেটা ছাপা হয়েছে, সবার কাছে সে রেকর্ড রয়েছে। সেখানে আমরা কেন তার প্রতি আস্থা হারাবো? কেন তার প্রতি বিশ্বাসটা দৃঢ় হবে না? কেন তার প্রতি আত্মপ্রত্যয় থাকবে না? কেন তাকে বলতে গেলে আমার মাথা চুলকাবো? কেন বলতে গেলে অমুক দাদার উবাচক, অমুক দাদার প্রবচন, কেন কোন ঠেকা? কোন দরকারটা? আমি তো বাবার ডাইরেক্ট পাচ্ছি টেলিকাস্ট, আমি বাবার ডাইরেক্ট অডিও পাচ্ছি। আমার তো বিরাট সম্পদ আমার অডিও, ঠাকুরের নিজের কণ্ঠস্বর। সুতরাং আমাকে মনোবল বাড়াবার যথেষ্ট সহায়ক ঠাকুরের এই কণ্ঠ। সেই জন্য
সংগঠনের দরকার ব্যাপকভাবে ঠাকুরের এই ক্যাসেটগুলো ভাই বোনদের সাথে একটু শেয়ার করা, ভাই বোনরা একটু নিজের কানে শুনুক, ভাই বোনরা আত্মতৃপ্তি লাভ করুক। মনোবলটা হারিয়ে গেলে সেটা আবার ফিরে আসবে যদি আমরা এটা বুঝে নিতে পারি যে 1980 সালে ঠাকুর এ জাতীয় আলোচনা আগাম করতে গেলেন কেন। এবারে যদি আক্রমণ হয় ছদ্মবেশেই আসুক আর যে যেভাবে আসুক, তোমাদের ধর্ম চুপ করে থাকা। কবে বললেন? 79 সাল, 79। ঘটনা কবে ঘটলো? 93। কি হলো? ছদ্মবেশে রাজনৈতিক কাটারা টুপি পুলিশ সেজে কিভাবে বললো সবাই জানেন ইতিহাস। চুপচার বাড়ি কি অত্যাচার। ঠাকুর বললো তোমাদের ধর্ম চুপ করে থাকা, প্রতিবাদ করতে বারণ করেছিলেন। এর পরাজয়কে লেখা প্রতিবাদ করতে বারণ। এই প্রতিবাদটি হয়নি, একতরফা আমরা মার খেয়েছি। মার খেয়ে ঠাকুরের দেহ এরা বলছে, দাবি করছে আমরা নিয়ে গিয়ে রতনবাবু ঘাট। রতনবাবু ঘাটে কি সত্যি গেছে? আদৌ গেছে? তাহলে এটা কোনটা সত্য? রতনবাবু ঘাট সত্য না এটা সত্য? আমাকে চলে যেতে বাধ্য করছে কারণ আমার আর সময় নাই। আমি গিয়া পয়সা পড়ুন গিয়া লাস্ট কাজের ধারায় চলে না গেলে আমার পক্ষে একটু অসুবিধা হবে। যদিও সাবজেক্ট খুব কঠিন, সাবজেক্টটা ভাববেন না জলবত্তর হলাম একবার শুনলেই বুঝে ফেলবো না, এটা বাপের কথা। এই ঘটে যাওয়া এত কঠিন অবস্থা, এই সম্পদ ছাড়া আমাদের হাতে আর দ্বিতীয় সম্পত্তি নেই। মনোবল বাঁচাতে গেলে, মনোবল জাগাতে গেলে ঠাকুরের এই কণ্ঠটাই আমাদের রাখতে হবে। সেই জন্য আমাদের মনোবলকে ফিরিয়ে আনতে গেলে একমাত্র এইটাই। এই ক্যাসেট আপনাদের আরো 3-4টা শোনাবো, নিজের কানে শুনে রাখুন ঠাকুর এই বিষয়ের উপরে দাঁড়িয়ে কি ইঙ্গিত দিয়ে এখান থেকে গেছে। কেন সংগঠন ভেঙে যাবে? কেন মনোবল আমরা হারাবো? আমাদের সমস্ত ভাই বোন মনোবলকে ফিরিয়ে নিয়ে এসে আবার আমরা নামের জোয়ার, আমরা ঝগড়াঝাটি কারোর সাথে করবো না, কারোর ব্যক্তিগত কোনো সমালোচনায় যাব না। আমরা আগের মতো যেইভাবে বেদের নগর পরিক্রমা, দেয়াল লিখন, যে ধারা, কেন স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে গেলাম, কাজটা চালিয়ে যেও। স্ট্রাকচার তৈরি করে দিয়ে গেলাম, এটা ঠাকুর বলছেন, কাজটা চালিয়ে যেও, অর্থাৎ থেমে থেকো না। কারোর কথায় কাম বন্ধ করো না, আছে ক্যাসেটে, কারোর কথায় কাম বন্ধ করো না। এগুলো তার আবেদন, নিবেদন। শুনলে ভালো, না শুনলে আরো ভালো। কি শুনলে ভালো আর না শুনলে আরো ভালো। কেন? আমাদের রাশিফল কার? এই যে দীপক রায় যে আলোচনা করলেন কত জন্মের যে এই যে পাপ, 10 কোটি জন্মের, যেগুলো বইতে আছে, 10 কোটি বাদ দেন এই জন্মের। এখানে যারা আমার দাদারা বসে আছেন, দিদিরা বোনেরা বসে আছেন, প্রত্যেকের একটা করে রাশির নাম তো আছে। কি দাদা নাই? 83 সিংহ, বৃশ্চিক, কুম্ভ, তারপরে মিথুন। আচ্ছা, এই রাশিফল গুলো কোন চিকাটা দেখতেন তো বাড়িতে গিয়ে, চেহারা গুলো কেমন? রাশিফল পশুর নাম দিয়ে মানুষের রাশিফল হলো কেন? পশুকে ফুলের নাম দিয়ে হলো না তো? একবার ভাববেন না? আমার বক্তব্য না, ঠাকুর বলছেন বলে পশুকে নাম দিয়ে রাশিফল কেন হলো বোঝস না? এই লাইনে দাঁড়াইছো ফুলের মালা আর মিষ্টির প্যাকেট নিয়ে, আমি দেখি এত মানুষ নাই লাইনে। বলে কি? সব জীবজন্তু দাঁড়ায় আছে লাইন দিয়ে, সব জীবজন্তু, একটার মানুষের চেহারা ঠিক নাই। ঠাকুর বলছেন মাস্টার মশাই, ঠাকুর বাচ্চা মাঠের উপর দিয়ে ঠাকুর হেঁটে যাচ্ছে, ওই পাঠশালা একটা স্কুল। ঠাকুর স্কুলে ঢুকে মাস্টারকে ডাকে, 45 ছাত্র ঘরে ছিল, এটা বলতেও পাবেন, ও অভিনব দর্শন। ঠাকুর ঢুকে মাস্টার মশাই বলো, মাস্টার মশাই এদিকে আসেন। মাস্টার এসছে, আপনি মাথা নিচু করেন, একটা ছাত্র দেবো। ছাত্র বলছে মাস্টারকে, এখন ছাত্ররা তো ভালোবাসে মাস্টার খুবই, অন্য ছাত্র কইলে চামড়া তুলে দিত পিঠে, এই ছাত্র বলেছে মা, বলে হ্যাঁ দাও। মাথা নিচু করছে, আস্তে একটু টোকা দিয়েছে, যে বলছে মাস্টার মশাই কাদের পড়াচ্ছেন, একটু চেহারাগুলো দেখেন তো। এইবার তাকায় দেখে আরে সারা শিয়াল, কুত্তা, সাপ, ব্যাগ সব বসে আছে ফেলছে, কাপড়ের উঁচু করলে মাঠে দৌড়। সেই দৌড়াইছে,
ঠাকুর বলে আমি বাইরে গেলাম, এবার ছাত্ররা এই জায়গায় আমার মাস্টারে কি করছো তুমি? কিছুই করিনি। মাস্টার জিজ্ঞাসা করো, হ্যাঁ? এবং মাস্টার মশাই জিজ্ঞাসা করো, দিদু এ কি দেখলাম? বলে এই আর সারা সমাজে ঢুকলে এই দেখবেন, নো পাউডার পাউডার ঘষা ওপরে সাজতেছে, ভেতরে কিন্তু এই জীবজন্তুর চেহারা খাওয়া। একদম মানুষের চেহারা দেখবেন না, যান সব জায়গায় দেখবেন একই চেহারা। কেন সমাজের উন্নতি হয় না? কেন হয় না? এই যে পশুত্ব, এই থেকে একমাত্র মহান আমের দ্বারা আমাদের উত্তরণ করছেন। যেই অপারেশনের যন্ত্রটা এখানকার নেতার হাতে নেই, এটা আপনার বাপের হাতে আছে। সেইটা দিয়ে আড়ালে নাম করিয়ে চিন্তা করিয়ে আপনাকে উত্তরণ করছে, মাত্রায় উপরে ওঠাচ্ছে ওই পশুবৃত্তি থেকে। নাহলে ঠাকুরকে আমরা বুঝতে পারবো না। এই অবস্থাতে ঠাকুরকে রিয়ালাইজ করতে পারবো না যেভাবে পারিনি, যেভাবে আজকাল পড়ে বাবা ছেড়েছি, যেইভাবে পত্রিকা পড়ে ঠাকুরের সমস্ত কর্মযোগ্য থেকে আমি নিজেকে আলাদা করে সরিয়ে দিয়েছি। এই একমাত্র কারণ মাথায় রাখবেন। এই জন্য ঠাকুর বলছে নাম কর, নাম কর, বেশি করে নাম কর, জপ দিছি জপ কর, যাতে আমাদের ভেতরের যে মাত্রাটা উত্তরণ হয়, যাতে কনসেপশন বোঝার ক্ষমতা আমরা আয়ত্ত করতে পারি প্রত্যেকে। সেই জন্য পরম পিতা আড়ালে আবডালে দিয়ে প্রমাণ করলেন, কেন আমাকে বোঝো না? বুঝেছো? তুমি আমার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করো। ঠাকুর বলেছেন নেতাজি তুমি মাথা চুলকাচ্ছ, বাবা বলেছে যে তুমি তো আমাকে চেনো না। তুমি যদি আমাকে চিনতে তাহলে হয়তো তোমার এই ভাবনাটা আসতো না। যেহেতু চেনো না, 10জন মানুষের মতো গুরুদেবের মতো ভাবো, বাবা বলছে হতেই পারে, দেহ রাখছে রাখতেই পারে, আমার কি দরকার এইসব আবল তাবল বলে যাচ্ছি। আমরা তো জানি না ঠাকুর কি করতে এসেছেন। লোকনাথ ব্রহ্মচারী, আপনি আমার কথা ছাড়েন, আমরা হরিদাস পাল ধরে নিলাম। লোকনাথ বাবাকে টিকালাক ব্রহ্মক লোকনাথ ব্রহ্মচারী অ্যাপ্লিকেশন কে দিয়েছে ঠাকুরকে? এখানকার কোন নেতা মন্ত্রী হেডমাস্টার ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিয়েছে ভালো ব্রহ্মচারী এই ভালো ব্রহ্মচারী? বলে না। কে দিয়েছে? বলে দিয়েছে লোকনাথ ব্রহ্মচারী, আদিত্যনাথ বাবা, জৈলঙ্গ স্বামী, এসব বিদগ্ধ মহানরা যারা এই প্রকৃতির খিলানকে রিসার্চের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা জয় করেছেন। তাদের দৃষ্টিভঙ্গিতে ঠাকুরকে ধরা পড়েছে দিকে। তাই বলছে এই প্রথম একজন পূর্ণ ব্রহ্ম অবতার রূপে এই বাংলায় জন্ম নেবে। লোকনাথ অশ্বিনী চ্যাটার্জিকে বলছে, অশ্বিনী আমি তোর গুরু না। গুরু কে তাহলে? আমি যাওয়ার 14 শতাব্দী পরে বাংলার মাটিতে আসছেন বালক বেশে পূর্ণ ব্রহ্ম অবতার, সে হবে তোমার গুরু। আমি একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা আগে সেই বাচ্চা বলে নেবে, তুমি বাচ্চা অবস্থায় তাকে পাবে। লোকনাথ বলছেন অশ্বিনীকে, বাচ্চা অবস্থায় তুমি তাকে পাবে। বাচ্চা অবস্থায় ঠাকুরের সাথে হয়েছিল। আমি নিজে লোকনাথ ব্রহ্মচারী যাকে অর্থমন্ত্র দিয়েছিলেন সাধক অশ্বিনী চ্যাটার্জি। অশ্বিনী চ্যাটার্জির 4 ছেলে, 3 ছেলে মরে গেছে। লাস্ট ছিল সুনীল চ্যাটার্জির ছোট ছেলে, কলকাতা হুগলি কোন্নগরে থাকতেন, ব্যাংকের ম্যানেজার ছিলেন। আমি নিজে তার বাড়িতে গেছি, তার ইন্টারভিউ ক্যাসেট করেছি, তার কাছে তাদের বাড়িতে লোকনাথ বাবা এবং ঠাকুরের সম্পর্ক এগুলো শুনেছি কি ধরনের ব্যাপারটা ছিল। এটা আমার সৌভাগ্য হয়েছে, সেই ক্যাসেট আমার কাছে আছে। লোকনাথ অশ্বিনী চ্যাটার্জির ছোট ছেলে সুনীল চ্যাটার্জি, তিনি অশ্বিনীর ছোট ছেলে, তিনি বাবার সম্পর্কে ঠাকুর সম্পর্কে অনেক কিছু বলেছেন। যাই হোক, সেই ঠাকুর পৃথিবীতে এসেছেন, সববার অসম্পূর্ণ কাজ আমি এবার শেষ করব। আমাদের কি বলেছে নাকি কিছু? এই সকালবেলা উইটা দৌড় দিবি, ডান্ডা জোগাড় কর, বাস যুদ্ধ করতে হবে। তো এরকম কোন নির্দেশ আছে আমাদের সংগঠনে? কি আছে নির্দেশ? নাই তো। তাহলে এই শয়তান যুগের সাথে, এই আসরিক বৃত্তির সাথে আমি ফাইটটা করবো কি দিয়ে? কলা গাছ দিয়ে। ফাইটটা কি দিয়ে করবো? আপনি ত্রিশূল নিয়ে যাবেন আর ওদিকে স্টেন গান, সেকেন্ডে 60টা গুলি বেরোয়, সেকেন্ডে 60টা গুলি বেরোয়, নিয়ে সাজদা করে দেবে আপনাকে আমাকে। ত্রিশূল আপনি নিয়ে আপনি চলবেন, বিপ্লব হয়ে যাবে। ঠাকুর বলছেন আমি কি করব সময়কালীন টের পাবে। ত্রিশূল
এখন বাংলাদেশের টেকাইটটা যন্ত্র একে বলে, বাংলাদেশের টেকাইটটা, ওরও প্রাণ আছে। এই শ্মশানে মশানের শীতালে পড়ে থাকতো শিব, এইটারে হাতছাড়া করে নাই, এইটারে ছাইড়ে দিত। ও গিয়া কাম টাম করে আবার শিবের হাতে ফিরে আসতো, প্রাণবন্ত। বুঝেছো? সময়কালীন তোমাদের সাথে ও কথা বলবো, সময়কালীন, রোজ রোজ না। আর বলেছে পাড়ার গন্ডগোলে বাড়ি থেকে ত্রিশূল বার করবা না কখনো। পাড়ায় গন্ডগোলে ত্রিশূল নিয়ে বেড়ে গেলাম, খবরদার। ত্রিশূলকে মর্যাদা দেবে, একে পুজো করবে, একে শ্রদ্ধা করবে, সময়কালীন বলেছে। এখন তো না, যখন তিনি ডাকবেন বা যখন তিনি নির্দেশ দেবেন সেই সময় যা বলবেন তাই করবো আমরা। যদি যারা বেঁচে থাকবো তারা করবো। গড়ের মাঠে আমি নিজে, ওই আমার বাড়ি হাবড়া, উত্তর 24 পরগনা হাবড়া। সে হাবড়াতে ঠাকুর গেছেন 82 সাল, 81, 82, 2 বছর গেছে। দেবতাদের বিপ্লব করলাম আমরা কল্যাণীর অপেরাকে দিয়ে। এবার সেটা সত্যযুগ পেপারে বেরিয়েছে। এই পেপারটা নিয়ে আমরা 4-5 জনের লেকটন বাড়িতে গেলাম ঠাকুরকে পড়ে শোনাবো বলে। ঠাকুর বলে ঠিক আছে পড়ে শোনালাম। শোনানোর পর আমাদের এক দাদা বললো, বাবা তুমি গড়ের মাঠে ব্রিগেডে কবে মিটিং করতেছো? রেকর্ড কি আছে রে, ব্রিগেডের রেকর্ড কত? তখন ওই দাদা বললো, রাশিয়ার প্রেসিডেন্ট বুলগানিন কুশ্চেভ এসেছিলেন, 14 লাখ লোক হয়েছিল গড়ের মাঠে। ও আচ্ছা, আমার তো 2 দিনের ডাকে 50 লাখ লোক আসবে। নিজে কানে শোনা, ভাইয়া মিডিয়া কোনো দাদার উপাচন নয়। বাবা বলছে আমরা সামনে বসা, আমার 2 দিনের ডাকে 50 লাখ লোক হবে। জাগার গাড়ি জায়গায় দাঁড়া থাকবো, যাইতে পারবো না, বুঝলি? কলকাতায় জাগার গাড়ি জায়গায় দাঁড়া থাকবো। 3 মাস লাগবো ওই মঞ্চে ডায়াস করতে গড়ের মাঠে। 200 উনান। আর তখন একজন গোকুলদা ছিল, গোকুলদা বাদে বলছে, বাবা এত চাল ডাল আসবে কোথেকে? বলে তোর মাথায় তো গোবর, চাল ডাল খালি লরিকে লরি আসবে। আর তারপর ফোন করে না করবি আর ফুটাইতে পারছি না, বন্ধ। বাবা বলে রেখেছে, তার কপালে আছে, তাকে বলেননি। একজন বলো বাবা দেখবো, বলে ওই প্রশ্ন করবা না, আমাকে ওই প্রশ্ন করবা না, যা বলছি শুনে রাখো। আমি এসছি, কথা দিয়েছি, আমি কাজটি করবো। কেমন করে করবো, কিভাবে করবো, সেই কৈফিয়ত আমি কাউকে দেবো না। এটা আগে আগাগোড়া বলে রেখেছি। আমার উপর তোমার আস্থা থাকলে তুমি রাস্তা পাবে, আর যদি আস্থা না থাকে 1000 বুলে দিলেও তো হবে না। কেন আমরা পারছি না কেন ধরে রাখতে? বলুন কেন পারছি না? আমাদের মধ্যে কি কি আছে? যে মাত্রা, সেই মাত্রার জন্য আমরা উপলব্ধিতে নিতে পারছি না ঠাকুরকে। ভালো জ্ঞান শুনি, ভালো গান শুনি, ভালো আলোচনা শুনি, শুনে 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 রেকর্ড করে বাড়ি যেতে যেতে সেই রেকর্ড ডিলিট হয়ে যায় ব্রেন থেকে। আবার আমার পূর্বের যেরকম অবস্থা সেরকম আমরা মনে রাখতে পারি না, কেউ রাখতে পারছি না। কেন? ওই মাত্রার ব্যাপার। সেই জন্য প্রচুর নাম জপ, চর্চা, ভালো আলোচনা এর মধ্যে আমাদের থাকতে হবে। যাই হোক, এবার বাদ বাকিটা শুনুন। ক্ষতি করতে পারি না, আমার সাথে আমি যাবো না, বৃহৎ সাথে আমি যাবো। আর একবার বাজায় রিপিট করি, একটু সারা দেন। খেয়েছেন তো সবাই? নাহলে ব্যাটারিতে এত তেজ ভর্তি, আওয়াজ বেরোবে না কেন মুখ দিয়ে? হ্যাঁ, আর একবার। কাজ হচ্ছে না কিছু, তাকে গায়ে বলে একটা যদি সবার কথা আর একটা কথা বললে তোমার দিয়ে অন্য কিন্তু আমি
চোখে দেখছি সমস্যা সেটা বুঝতে প্রথমেই তো অনেক জ্ঞান হবে ক্লাস থেকে মেনে এই জায়গা শুনুন, আমাকে বাধ্য করে শেষ হয়ে যাবে পরিবেশ থেকে আমাকে এরকম প্রবর্তন করেছে এবার যে আমি অনেক থাকতে পারবো আর আমি থাকি না চলে যাবে চলেছে আর আমার আর সবার নয় আমি নিজে মতো আমার নাম কাজে চলে না গেলে আমার খারাপ শুনবে আমাদের ক্ষতি হতে পারে আমার ছাত্র না প্রিয় ছাত্রী ব্যক্তির সাথে মজুদ আসতে না গাছ কি বলছি সবাইকে নিয়ে কিন্তু আমার মৃত্যু নির্যাতন সবচেয়ে বড় বিচার এই দেশে খবর আছে জানে গেছে সেই দেশে এরকম কার্য আছে অনেক কিছু থাকতো যে 20,000 50,000 লক্ষ বছর বলবে কিনা জানি না যাই হোক আমরা আরেকবার শুনলাম রিপিটেডলি। এগুলো কথা বলেছেন 80 সালে, 1980 সাল। আচ্ছা, এবার আপনাদের শোনাবো রামনারায়ণ 1993 সালের 11 ফেব্রুয়ারি রাত 10টায় মাননীয় নিশীথ মালাকারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী ঠাকুর যে ঘটনা তিনি ব্যাখ্যা করেছেন সেই ঘটনার মধ্য দিয়ে ঘটে যাওয়া যে ঘটনা, নির্বিকল্প সমাধি বা মাটিতে পড়ে যাওয়া বা ঠাকুরের অবস্থান নিজে ব্যাখ্যা করেছেন। সংগঠনে এই সমস্ত আলোচনা স্থান পায় না। ব্যক্তিগত গুরু চর্চা, মহানাম সচরাচর আমরা এটাই করে চলেছি দীর্ঘ 27 বছর। এর ফলে হয়েছে সংগঠনে একটা আস্থাহীনতা, হতাশ, নিরাশ। কারণ বহু লোকই বই পড়ে না। আচ্ছা, ঠাকুর আমাদের ঠাকুর হসপিটাল কবে গেছে বলতে পারবেন কেউ? পারবেন না কেউ? আপনার গুরু, আপনি খবর রাখেন না? ব্যাংকে টাকা রাখছেন, তার অ্যাকাউন্ট নাম্বার তো মুখস্থ। কি করছি গুরুর সাথে, কত চালাকি আমাদের! হ্যাঁ, টাকার হিসাব ঠিক আছে, অ্যাকাউন্ট, আধার নাম্বার সব মুখস্থ। আর গুরু কবে জাহান্নামে গেল সেটা জানি না, আগেই বিসর্জন দিয়ে দিয়েছি আর লোকের দোষ দেখছি। আমার আচরণটা কি হলো কেন মনে রাখবো না? আমার বাড়ির জন কবে হসপিটালে গেল, কবে আহত হলো, আমরা মনে রাখি না? তাই ঠাকুর আমাদের প্রাণের গুরু, আমাদের হৃদয়ের মুক্তিদাতা মহাপ্রভু। কত গান, বাপরে বাপ, নামে বসে কত ভাব। কিন্তু এই ভাবনাটা এলো না কেন যে বাবা হসপিটালে কবে গেল, এটা জানলাম না কেন? কেউ পারবেন না। হ্যাঁ, খুব সুন্দর লিখে রাখেন। 93 সালে 5ই মে ঠাকুর হসপিটালে গেছে। আর কোথাও বলবেন না কোনোদিনও। তবে দাদা, আচ্ছা, না জানলে ঠিক আছে। 8ই এপ্রিল 1993, 8ই এপ্রিল মনে রাখুন। অনেক দূরত্ব গুরুর সাথে রচনা নিজেরাই করে বসে আছেন। গুরু আমার, কথার কথা।
আমার মতো স্বার্থান্বেষী দ্বিতীয় ব্যক্তি কি নেই? গুরু আমার হয় কি করে? যার জন্য কোনো কিছু বুঝতে পারছি না। ঠাকুর 1993 সালের 8 এপ্রিল ঢুকলেন কোঠারিতে। আমরা ছিলাম যেদিন ভর্তি হলো। আমি নিজে ইলেকট্রন বাড়িতে গেছি আরেকটা গাড়ি নিয়ে, এবং তারপর ঠাকুরকে পাই না। তারপর ওখান থেকে খুঁজতে খুঁজতে কোঠারিতে গিয়ে ঠাকুর খবরটা পেলাম যে ঠাকুর ভর্তি হয়েছে কোঠারিতে। 8 এপ্রিল 1993। এখন যে ক্যাসেটটা শোনাবো সেটা 11 ফেব্রুয়ারি 1993। কতদিন আগে দাদা বলুন, কতদিন আগে? 11 ফেব্রুয়ারি ভর্তি, 8 এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 8। তাহলে কতদিন আগে হলো বলেন নাকি? 54 দিন। 54 দিন আগে গল্প করছে ইলেকট্রন বাড়িতে বসে নিশীথ মালাকারের সাথে। সেখানে আগাম বলে রেখেছে কে কে তাকে ছাড়বে, তার সংখ্যা কত, তাকে ছেড়ে পালাবে তার সন্তানরা, সেই সংখ্যাটা বলে রেখেছে। এর নাম গুরু। অন্তর্যামী তো কাকে বলে? 54 দিন আগে ইলেকট্রন বাড়িতে 11 ফেব্রুয়ারি রাত 10টায় কৃপা করে ঠাকুর আমাদের আগাম যাত্রা সম্পর্কে বলে রেখেছেন যে তোমাদের আচরণটা কেমন হবে। কি বলেছেন আমি মুখে বলিনি, তারপর ক্যাসেটটা বাজাবো। ঠাকুরের কথা জড়তা জড়িয়ে জড়িয়ে, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই লক্ষ লক্ষ সন্তান করলাম, এর মধ্যে যদি 50,000 চলে যায় রাগ করে, কারণটা বলেছে রাগ করে। আরে রাগ করে গেছে নাকি? মহিলা গেছে তো বুঝে ফেলাইছে। কে রাগ করছে? ঠাকুর ওখানে রাগ করেছে বলেছে। রাগ করে যদি চলে যায় 50,000, আমি তাকে ধন্যবাদ দেবো। হঠাৎ কি এমন দেখলেন তিনি 50,000 তাকে ছাড়বে? অন্তর্যামী কাকে বলে? 50,000 তাকে ছাড়বে। আগাম বললেন যা থাকবে চলে চলে গিয়ে যা থাকবে তাই দিয়ে এই দেশের চেহারাটা বলতে দিতে পারবো, সে মনে জোর আমার আছে। মহিলা গেলে কে পরিবর্তন করবে? যদি মরেই যায় তাহলে পরিবর্তনের কামটা কে করবে? সংগঠন। সংগঠন নিজের ঘরই বাঁচাতে পারে না, আবার বিপ্লব, বেদের বিপ্লব, কল্পনা কল্পনা কোনোদিনই সম্ভব না আমাদের পক্ষে। ঠাকুর ওখানে বলছেন তোমরা বাচ্চারা, কামান বাচ্চাকে বাপ যদি ডাকাত আসে বাপরে বাপ ডাকবে না? ডাকাত হলে তো ডাকাত বাবা, আমার বাবা। তাহলে তোমরা যাবে কোথায়? তোমরা কোথায় যাবে? মানে তিনি দেখছেন আমরা যেরকম দেখছি তার মৃত্যু যোগ, আর তিনি দেখতেছে আমারও মৃত্যু যোগ। মানে গুরু ত্যাগ, গুরুকে ত্যাগ করবো, সংগঠনকে ত্যাগ করবো, ত্যাগ করে আমরা অন্য চিন্তা ডাইভার্ট হব, চলে যাব, গুরুর প্রতি আস্থা থাকবে না। তাই তিনি বলছেন যারা লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, তার মধ্যে যদি 50,000 চলে যায় রাগ করে, আমি ধন্যবাদ দেবো, আশীর্বাদ করবো। যা আছে তা দিয়েই এই সমাজের চেহারাটা বদলে দিতে পারবো, সেই মনের জোর আমার আছে। তোমরা সাহায্য সহযোগিতা করো। তারপর বললো মারাত্মক কথা, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি। দাদা তোমরা কারা? এক কথায় বলুন, তোমরা কারা? জোরে বলতে পারছেন না? এখানে 4টা সাপ ছাইড়ে দিলে এমন দৌড় দেবেন সবাই ভয়ে। হ্যাঁ, 4টে সাপ বিষাক্ত। আর এখন এই কথাটা বলতে পারছেন না? তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। ঠাকুর বলছেন তোমরা কারা? নাম কি? রাইট, সন্তান দল।
তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি। আমরা 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 সেই আমরার মধ্যে কি সন্তান দল আছে? তাই সন্তান দল জানতে পারলো না কি হয়েছে ওই দিন। টাকা তো কথা না আগেই না করছে, আগেই তো ভাগ তিনি করলেন। তোমরা আর আমরা, আমরা ঠাকুর আর কাকে নিয়ে তার আমরা জানি না, কিন্তু ঠাকুর সেই দলে আমাদের একজনেরও ঠাঁই নাই, এই কোটি কোটি সন্তানের একজনেরও ঠাঁই নাই। তাই ভাগ করে বললেন তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি। এক জায়গায় একদিন এমন একটা অবস্থার সৃষ্টি হবে, সবাই মাটিতে পড়ে যাবে, মাটিতে বোঝা পড়বে। আমরা মাটিতে পড়ি নাই? মাটিতে বোঝা পড়ি নাই? যখন রেডিওতে বললো বালক ব্রহ্মচারী প্রয়াত, তখন আমাদের আকাশ ভাঙেনি মাথায় যে হে ঠাকুর তুমি বিপ্লবের এত জয়গান গাইলে, নেতাজিকে ফিরিয়ে আনবে, কত প্রতিশ্রুতি দিলে, আজ তুমিই চলে গেলে। এই কথাগুলো ভেসেই বেড়াবে, আমরা লোকের কাছে এত ছোট হয়ে গেলাম। এই যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে সেদিন এসেছিল, অস্বীকার করতে লাভ নাই। ঠাকুর বললো এমন একটা অবস্থা সৃষ্টি হবে, মাটিতে পড়ে যাবি, মাটিতে বৈশা পড়বি। আমরা মাটিতে পড়ে গেছি কি দেখে? বাবার মৃত্যু যোগ দেখে। বাবা শুয়ে আছে, নরমচরণ নাই, তাই পড়ছি। ঠাকুর বলল আমি তোমাদেরকে বললাম, পরের লাইনে এই লক্ষ লক্ষ সন্তান তোমাদেরকে আমি ডাকবো। তার পরের লাইনটাই তোমাদেরকে আমি ডাকবো। তাহলে মরিয়া গেলে ডাকবে কে? যদি ঠাকুর দেহ সত্যি সত্যি রাখেন, তাহলে পরের লাইনে বলো যারা আমার সন্তান তাদের আমি ডাকবো। তারপর তোমরা যদি তখন না আসো, বলার কিছু নেই, কে আইলা না আইলা এ নিয়ে মাথা ঘামা আমার লাভ নাই, টাইম শর্ট। আমরা আমাদের কাজ করে যাবো, আবার সেই আমরা আমাদের কাজ করে যাবো। তোমরা দেখাই নেই, তোমরা তো দোকান বন্ধ করবে সব, শাখা সংগঠন, জেলা কমিটি সব বন্ধ। এখন কাঁঠালও পাকে না, আমও পাকে না। আগে তো কাঁঠাল পাকলো নাম হইতো, আম পাকলো নাম হইতো। আর জন্মদিন মৃত্যুদিন তো বাধা ছিল, কার বাড়ি জন্ম কার বাড়ি মৃত্যু, তারই নাম দেবেন। আমার বাবার মৃত্যুদিন, ওগুলো আমার ঠাকুমার মৃত্যুদিন, সব এখন কিন্তু ওই দিনগুলো আছে, কিন্তু আমাদের ডাকটা নাই যে নামটা আসেন আমাদের বাড়ি। কেন? ভেতর থেকে আউট করে দিয়েছি ঠাকুরকে। উপরে রামনারায়ণ বললে হবে? আমি কি বিশ্বাস করি? আমি অন্তর উপলব্ধি করেছি বাবা বেঁচে আছে। বাবা জানান দিলেন আমি বেঁচে আছি। কোথায়? কবে? স্টেটসম্যান পত্রিকা কে কে দেখেছেন? স্টেটসম্যান দেখেননি? ডু ইউ সি দ্য পারসন বিহাইন্ড দ্য মাস্ক? পাঁচটা ছবি, এই ছবিগুলোর মধ্যে তুমি কি কাউকে চেনো যিনি মুখোশের আড়ালে আছেন? ঠাকুর জানান দিলেন বাইরে থেকে, আমি মরি নাই, বেরিয়ে এসেছি। আর কত রকম দেবেন, কাহাতক দেবেন, যতটা সম্ভব ততটা দিয়েছেন, ভাষণে দিয়েছেন। গণপতি রাজার গল্প করা যাবুক আছে তো? দাদা একটু হাত তোলেন। করা যাবুক কার কার বাড়িতে আছে? করা যাবুক এখানে একটাই করা যাবুক, দুটো আর তিনটে, চারটে, পাঁচজন। আর কই এতগুলো দাদা দিদির মধ্যে মাত্র 5টা করা যাবুক? দুঃখজনক ব্যাপার। করা যাবুক বইটাই তো আমাদের রামায়ণ মহাভারত, ওটার মধ্যেই তো সব রয়েছে। দারুণ ব্যাপার, সব ধরা পড়বে। ওইটা স্টাডি যে করবে মন প্রাণ দিয়ে, একটু একটু করে যে চিন্তা করবে, সব ঠাকুরের ইঙ্গিতটার মধ্যে করা যাবে আছে। এই বর্ডার গার্ড দিয়ে যাও, এই আপনার বস্তিওয়ালা যাবো, বস্তিওয়ালা খবরদার 77 সাল। পড়া না থাকলে গল্প করে লাভ আছে? আমি যে আলোচনা করবো কাদের সাথে করবো? বলে যাদের পড়া আছে তাদেরকে বোঝাতে সুবিধা হয়, আর যাদের পড়ার শোনাই নাই তাদের বললে তারা বিশ্বাস করবে কি? আমার তো পড়া আছে, 77 সালে এটাই পড়েছি, একাধিকবার পড়েছি। বস্তিওয়ালা যাবো, বস্তিওয়ালা খবরদার। সেখানে বলছে এখন কর্মীদের নাটকের পালা চলছে, এই নাটকে কে কি অংশ নেবে বলা দুষ্কর।
কিন্তু ভূমিকার নানা পরিবর্তন চলবে। এত মজার নাটক এটা, এর আরম্ভ কোথায় শেষ কোথায় কেউ বলতে পারবে না। কিন্তু নাটকটা গ্রন্থের নাটক নয়, নাটক চলছে, নাটক চলবে। দর্শকরা শুধু হতভম্বে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বুঝবে না। নাটকটা নাকি এরকম হবে। চিত্ত শিক্ষার বসেছিল ঠাকুরকে নিয়ে, অচল সে তার পাও মারায়নি। ভূমিকার নানা পরিবর্তন চলবে, ঠাকুরের বক্তব্য। ভূমিকা চিত্তদা যেটা বলবে, অচলদা সেটা ক্রস করবে। ভূমিকার পরিবর্তন। এক। 2 নম্বর, দর্শকরা কে, যারা দেখতে যাবে ওই নাটক, হতভম্বে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বুঝবে না। কি বুঝেছি আমরা? গেছিলেন কেউ সুচ্চরে? ওই যে ছিল যে কদিন সুচ্চর বাড়িতে, মমতা গেছে, দাদা গেছে, আপনি দিদি গেছেন, আপনি গেছেন, আর কে গেছেন? হ্যাঁ, দাদা গেছেন, আপনিও গেছেন। আচ্ছা আচ্ছা, পেছনে দিদিও গেছে, 10, 12, 15 জন গেছেন। আমরা কি বুঝবো? দেখে চলে গিয়ে আবার কি বলে, মরা নাকি আবার জীবিত হবে, মরা নাকি বেঁচে উঠবে। ঠাকুর কি বললেন পরাজককে? দর্শকরা হতভম্বে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বুঝবে না। নাটকটা দেখে আমরা কি বুঝেছি ওটা? আপনি যদি বলেন এটা কি সেই নাটক, যদি না হয় তাহলে বললো যেদিন সেটা হচ্ছে 77 সাল, আর হলো 93 সাল, এর মধ্যে এটা ছাড়া আর কোনো নাটক তো হয়নি ঠাকুরকে নিয়ে। যা দেখে দর্শক হতভম্ব হবে এমন কোনো ঘটনা তো ঘটেনি এটা ছাড়া। তাই ধরে নিতে হবে এটাই সেই ঠাকুরের লক্ষ্যের নাটক। অনুপতি রাজার গল্প, দ্য লংগেস্ট মার্চ, পড়া চাবুক, 1966 সালে লিপিবদ্ধ আছে পড়া চাবুকের। সেখানে হনুপতিকে গাছ থেকে নেমে আসতে বলছেন, হনুপতি গাছে বসে আছেন, তলা থেকে মন্ত্রী বলছে গাছ থেকে নামো। তারপর মিলিটারি জেনারেল এসে গুলি করবো, হনুপতি গাছ থেকে নামো। হনুপতি বলছে তুমি গুলি করবে তোমরা, আমি 2টো পাখা রেখেছি, উড়ে যাবো। কোন আকাশে উঠবে? সে আকাশ তো আমার আইন আছে। বলে আমি সেই আকাশে উঠবো যে আকাশে তোমার আইন নেই। মানে বিদেশে আর কত কায়দা করবে, অনেক কায়দা করে জানান দিয়েছে যে আমি বাইরে যাবো। আর এখানে পরিষ্কার নিজের কানেই শুনলেন আমাকে চলে যেতে বাধ্য করতেছে, কারণ আমি এখন গিয়া বৈশা পড়ুন গিয়া, না গেলে রাস্তাতে দ্বারা চলে না গেলে আমার পক্ষে একটু অসুবিধা হবে। আমি নিজের স্বার্থে যাব না, আমি যা কিছু করি সবার স্বার্থ। তাই আরাম আমাদের বলে রেখেছেন মিটিংয়ে, আমি কি করি দেখতে যেও না, আমি কি বলি সেটা শোনো। কেন বলেছেন? আমরা তার গতির সাথে দৌড়ে পারবো না। তিনি বিরাট, তার স্টেপিং বিরাট, যাকে মাপতে পারছেন না লোকনাথ তেলঙ্গ স্বামী আদিত্যনাথ বাবা, তাকে আমি আপনি বুঝবো কি করে? কি দিয়ে বুঝবো? আছে কি আমার যাকে তাকে উপলব্ধি করবো যে তিনি কে, তিনি কি বিরাট। সুতরাং আমাদের কোনো ক্ষতি হয়নি, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে। এটাকে যদি বিশ্বাস না করতাম তাহলে রাত জেগে জ্ঞান দেওয়ার জন্য এখানে আসতাম না। কারণ আমি যদি সন্দেহ বাতিক হই, আমি যদি যা বলছি নিজে বিশ্বাস না করি, তাহলে আপনাদেরকে আমি কি বলবো? এটা তো মানায় না। আগে আমাকে তো বুঝতে হবে, মানতে হবে যে আমি কি বলছি। সেটা কিন্তু আমরা তত্ত্বগতভাবে যতটুকু ঠাকুর ক্ষমতা দিয়েছেন আমাদের, আমরা কিন্তু প্রমাণ পেয়েছি 14টা জায়গায় ঠাকুরের একটা কেশাগ্র স্পর্শ হয়নি। দুশ্চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তা আমাদের নিয়ে। আমরা আস্থা হারিয়ে, রাস্তা হারিয়ে হতভাগার দলের নাম লিখিয়েছি। এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, কোনো হতাশ নিরাশ, কোনো স্পিড নেই। এত বড় গুরুর বাচ্চা আমরা, রাজার বেটা তোরা রাজা তোমরাই, বলেন যুগের হরি বালক গোসাই। বলে বেটা রাজার বেটা তোরা, আমার বাচ্চা। হ্যাঁ, তোরা তো হিংসা করবো দেবতারা। এখানে যাওয়ার পর দেখবি, এখানে যখন যাবি যে মাত্রায় নিয়ে যাব, সেখানে কারা ঘুরে বেড়াইতেছে দেখলে অবাক হয়ে যাবি। তবু হিংসা করবো কেন বলতো? আমার বাচ্চা বলে
দীক্ষা এখানে সবাই পেয়েছেন কি? এখানে সবাই দীক্ষা পেয়েছেন? ম্যাক্সিমাম পাইছেন তো নাকি? ম্যাক্সিমাম পেয়েছেন। আমার কাছে দীক্ষা পেলে আমি গ্রেস পাওয়ার 10 মাত্রা তাকে দিয়ে দিই। বলে ঠাকুর 10 মাত্রা খায় না, মাথায় দেয়, বুঝবো কি করে? বলো, বুঝাই দাও। 10 মাত্রা 20 কোটি বছর খালি জপ করতে হইব। সর্বনাশ, 20 কোটি বছর খালি জপ করতে হবে না বেটা, 10 মাত্রা অর্জন করতে গেলে এই সাধকদের লাগে। আর আমার স্পর্শ পাওয়ার সাথে সাথে তুই সেই মাত্রা বোধ নাই পেয়ে গেছিস। সময় কালে আমি বুঝিয়ে দেবো। যারা নাম করছে দীক্ষা পায়নি, যারা নাম করছে তারাও টাচ পাবে, যারা নাম করছে তারাও টাচ পাবে। ঠাকুর বলেছেন নাম আর নামই একই জিনিস। নাম আর নামই যিনি নাম দেন একই। সুতরাং সারা জীবন তো বাঁচবো না, আমরা কেউ থাকবো না, এইখানে কেউ থাকবো না, অর্থাৎ এখানকার কেউ না আমরা। এই পৃথিবীর এই পরিদৃশ্যমান জগতের ঠাকুর বলতে দেখ কেউ আবদা তোরা কাজ করিস, যেগুলো থাকবে না সারাদিন সেগুলোকে রক্ষা করার জন্য কাজ করছিস। যেগুলো থাকবে না, সাথে সাথী হবে না, সেইগুলো কি করে রক্ষা করা যায়? সারাদিন সেই জব করে যাচ্ছিস, সাথে তো কর্মটা যাবে, কর্মটা ঠিক কর। এগুলো কি হবে? এগুলো তো নিয়ে আসিস নি কিছু, এগুলো তো সাথে সাথী নয়। এই আসক্তি কেন? এটা থেকে ওটা করতে হবে, ওটা থেকে সেটা করতে হবে, আর সবই শ্মশান, শেষ কথা। লাভ নাই তো, কিচ্ছু লাভ নেই। এই জন্য আমাদের সংগঠনের প্রাণটাকে ফিরিয়ে আনতে হবে সবাই মিলে। কি একমত আপনারা? জোরে বলুন হ্যাঁ। রাম রাম। সবাইকে ফিরিয়ে আনতে হবে। সবাই বাপের বাচ্চা, বাপের রক্ত, প্রত্যেকে বাপের রক্ত। এই সেটাই এই আশেপাশে যেই সমস্ত জেলা শাখা আছে প্রত্যেকে কেউ এই মূলধন নিয়ে আসবে না, কেউ আসবে না, কথা দিলাম, কেউ আসবে না, এই প্রমাণ নিয়ে কেউ আসবে না, সব ভাষণ দিয়ে যাবে। আমি ভাষণ দেওয়ার আমার স্পর্ধা নাই। আমি গুরুর প্রবচন, তার কণ্ঠ ভাই বোনদেরকে শেয়ার করতে চাই। আপনি নিজের কানে শুনুন আপনার বাবা আপনাদের জন্য কি কথা বলে এখান থেকে গেছেন। ঠাকুর বলছে আমার কিছু নেওয়ার দরকার নাই, তোরা কাম দিয়ে এসি কাম কর, কাজটা চালিয়ে যেও। তার মানে কি? থামবা না, তোরা থেমে যেও না, কাজ বন্ধ করো না। সবার সাথে সবার দেখা হবে। যারা যারা চলে গেছে গুরু ভাইরা, তাদের সাথেও আমরা পরে গিয়ে দেখা করতে হবে। একই জায়গা, একই অবস্থা, কেউ মরে না, পরিবর্তন হয়। পরিবর্তনশীল জগৎ একটা অবস্থা থেকে আর একটা অবস্থা। সুতো এলো তুলো থেকে, হলো কাপড়, গামছা, টেরিকট, টেরিলিন, গোড়ায় হচ্ছে তুলো, এলো শিমুল গাছ থেকে। একটারে ধরলে তন্ন তন্ন করে তার অর্গানকে খুঁজে পেতে গেলে হারিয়ে যেতে হয়। রসগোল্লা কোথা থেকে এসছো তুমি? বলে আমি জানি না, ছানা জানে। ছানা তুমি গোল্লা হবে কি করে? বলে আমি তো দুধের থেকে হই, ওটা গরু জানে। গরু তুমি দুধ পাও কোথায়? বলে আমি ঘাস খাই। কি করে দুধ হয় তা তো আমি জানি না। ঘাস, উদ্ভিদ জগৎ তোমরা পাও কোথায়? সবুজ সবুজ ঘাস খেলে সাদা সাদা দুধ হয় কি করে? বলে জানি না তো। পঞ্চভূত আলো জল বাতাস মাটি থেকে আমি উজ্জীবিত, আমি প্রাণবন্ত। ওরা জানে আলো জল বাতাস মাটি, আলো জল বাতাস মাটি। বলে আমরা তো মহাশূন্যে বিধৃত। এক রসগোল্লা খাইতে গিয়ে আকাশে গেছে, বুঝো? রসগোল্লা টপ করে গিলা ফেললা, আর খাইতে গিয়ে তার বাড়ি ঠিকানা পাইতে গিয়ে মহাশূন্যে। আর রসগোল্লা খাবা কোথায় চলে গেল? এরকম সবাই খুঁজতে গিয়ে কিন্তু এরকম। আপনি এসেছেন করতে গেলে বাবার রক্ত থেকে এসেছি, বীর্য রক্ত। রক্ত করতে গেলে বলে খাইলে রক্ত হয়, খাদ্যে ছিলাম। খাদ্য করতে গেছে বলে উদ্ভিদ জগৎ থেকে। বলে উদ্ভিদ আসে করতে গেলে বলে আলো জল বাতাস মাটি ফাঁকা। বলে আলো জল বাতাস মাটি আসে করতে বলে মহাশূন্য থেকে। আপনার বাড়ি কোথায়? যদি কেউ জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, সেটাই
এর থেকে বড় মিথ্যা কথা আর আছে? কাউর বাড়ি সিটাই, যারা যারা বাড়ি যাবেন বলেছিলেন, গাড়ি নিয়ে এসছেন, বাড়ি পাবে, সন্ধ্যা দিতে হবে। আরে ঘন্টার মাথা সন্ধ্যা, বোধের ঘরে তালা ঝুলে ঘুরতেছেন আপনি। আপনার বোধের ঘরের তালা ওইটা করলেন আগে, তারপর রামনারায়ণ নাম করেন, আনন্দ পাবেন বিরাট। যে আনন্দে ছুটে এসেছি, যে আনন্দে ছুটে এসেছি, আপনাদেরকে ত্রাণ করার ক্ষমতা ইচ্ছে কোনোটাই আমার নাই, ক্ষমতাও নাই। এসেছি টেস্ট, এসেছি ভালো লাগা, ভালোবাসা, টাচ, তাকে বলে টাচ। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সঙ্গ করেছি। আমি অফিস থেকেই ঠাকুর বাড়ি চলে যেতাম, গিয়ে লাইন ম্যানেজ করতাম, দীক্ষা হতো ঠাকুরের, এই কথা সেই কথা। ঠাকুর পড়া যাবুকে নিলেন, আমি 25,000 আইবি ছেড়েছি গোয়েন্দা। কোন কোন বিভাগে শোষণ চলছে, কে গঙ্গামাটি সিমেন্টে মেশায়, কে শিশুর খাদ্যে ভেজাল মেশায়, এইগুলো ধরবে আমার ওই 25,000 আইবি। ভালো কথা, পড়া যাবুকে বেরিয়েছে। যারা পড়া যাবু পড়েন নিশ্চয়ই পেয়েছেন, এখনো আছে সেই পড়া যাবু। আমি লাইন ম্যানেজ করছিলাম, ঠাকুর বসা, এবার দীক্ষা শেষ, দর্শন শেষ, এখন ঠাকুর উঠবেন, হাত পা ঘুরছে সামান টামান দিয়ে। হঠাৎ সিঁড়িতে তো হইচই হচ্ছে, আমি গেলাম, কি ব্যাপার? তা সিঁড়িতে যে ছেলেটি ছিল, টোটোর নাম, সে বলছে সততা এই ভদ্রলোক এসছে, কি বলছে শোনো। আমি কি হয়েছে দাদা? বলে বাবা 25,000 আইবি, আমি নাম লেখাবো। তো সে কি বলে, আমি নাম লেখাবো। দাঁড়ান চুপ করে, বাবার কাছে গেলাম, ঠাকুরের বা হাতের দিকে মাথাটা গুঁজে বললাম, ঠাকুর 25,000 আইবি নাম লাগাইতে এসেছে। বাইক করে দে, এমন ভাবে ঠাকুর বললো, ওর বাইক করে দে। আরে আমরা কি ওই আইডি বলেছে ঠাকুর, তার আবার আইডি লাগে নাকি? তার আইডি লাগে নাকি? যার অন্তর্যামিত্ব করার মতো, যিনি অন্তর্যামী, যিনি কে কোথায় কি করে বেড়াচ্ছেন সবটা জানেন, সবটা যিনি দেখেন, কন্ট্রোল যার আঙ্গুলের মাথায়, ওটা কথার কথা। আইডি 25,000, ওগুলো তো কথার কথা, কিছু লাগে না তার। তিনি জন্মসিদ্ধ মহান, বিরাট ব্যাপার। আমি পেচ্ছাপ করলে বুঝলি কৃষ্ণ তৈরি হয়, কৃষ্ণ 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 তৈরি হয়। আমি যদি ভাবি, বুঝলি, তবে ভগবান বানায় দেবো আমি। এখানে তো সাধনা করতে চাই, তোরা ভগবান হবি, সব করে ভগবান বানায় দেবো। কথাগুলো সাধারণ ভাবে বলছে, কিন্তু অসাধারণ কথা, আমাদের বোঝা শক্তির বাইরে। সুতরাং বিরাট পরিবর্তনের ঢেউ এগিয়ে আসছে, আপনি চাইলেও আসছে, আপনি না চাইলেও আসছে, বিরাট পরিবর্তন। আমাদের বেঁচে থাকতে হবে জ্ঞানের দ্বারা, আমাদের বেঁচে থাকতে হবে বেদ ও চর্চার দ্বারা, আমাদের বেঁচে থাকতে হবে পাড়ায় পাড়ায় মহানাম, নগর পরিক্রমা আবার শুরু করুন, এতেই মাত্রা বৃদ্ধি হবে। মহানামের মাধ্যমে যদি হাজার হাজার মানুষকে শোনাতে পারি, ওই মাত্রাটা আপনার অ্যাকাউন্টে জমবে। জপের থেকে বেশি কাজ হবে, যে নামটা ছড়ালেন আপনি, ছড়ায় দে। মহাপ্রভু এমনি এমনি খালি পায়ে সারা ভারতবর্ষ হেঁটেছিলেন এই হরে কৃষ্ণ নামের বন্যা। আবার ঠাকুর এবার এসে তিনি রাম ও নারায়ণ নাম এই ছড়ালেন। সুতরাং আমাদের কাজ কিন্তু শাখা সংগঠনকে প্রাণবন্ত করা। আজকে শুনে যদি আপনি প্ল্যান না হয়, আপনি যদি চেষ্টা না করেন, আপনারা চেষ্টা না করেন, তাহলে আমরা নিজের অপরাধী হয়ে যাব। আপনার বিবেক শুনে গেল যে ঠাকুরের কথা, স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে গেলাম, কাজটা চালিয়ে যেও। সুতরাং আমাদের তো কাজটা চালাতে হবে। সেই জন্য প্রত্যেকে আমরা যাতে কাজটা চালাতে পারি, আমরা সেইভাবে করবো। এবার শোনেন, প্রাণ পয়সালে যে ঘটনাটা বললাম, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি। এক জায়গায় একদিন এমন একটা অবস্থা সৃষ্টি হবে, সবাই মাটিতে পড়ে যাবে, মাটিতে বসে পড়বে। আমার লক্ষ লক্ষ সন্তানের মধ্যে যদি 50,000 চলে যায় রাগ করে, আমি তাদের ধন্যবাদ দেবো, আশীর্বাদ করবো, যা থাকবে তাই দিয়ে এই দেশের চেহারা বদলে দিতে পারবো। সে মনে চোর আমার আছে, তোমরা সাহায্য সহযোগিতা করবে। তোমাদের দীক্ষা নেওয়া উচিত হয় নাই, দীক্ষা নিয়ে সম্পর্ক নষ্ট করা একটি অজ্ঞতার কিছু নাই। আমার মুখস্থ কেন?
বছর ধরে একই কথা বাজিয়ে যাচ্ছি, তাই ক্যাসেটটা টোটাল মুখস্থ হয়ে গেছে, আমার আর দেখতে হয় না, শুনতে হয় না, আমি বলে দিতে পারি। যাই হোক, লোকের অডিও ক্যাসেট নেই, বহু লোকের পড়াচাবুক বইটা নেই। সুতরাং ধারণা করে, যেটা চলতে বারণ করেছেন ঠাকুর, আমরা ধারণা করে চলার চেষ্টা করে চলেছি, যার ফলস্বরূপ সাংগঠনিক বিশৃঙ্খলা এবং দলাদলি এবং সংগঠনের আস্থা, বিশ্বাস, একের প্রতি এক যে বিশ্বাস আজ তলানিতে। সুতরাং এত বড় মহান, তিনি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছেন সেই উদ্দেশ্য সাধন করতে চলেছেন, তার ভক্ত শিষ্যদের অন্ধকারে রেখে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। যেখানে তিনি বলেছেন, না জানিয়ে আমি কোনো কাজ করি না, জানান দিয়ে তারপর আমি কাজ করব। ঠিক ওই সূত্র ধরেই আমরা অডিও ক্যাসেট খুঁজতে গিয়ে 1993 সালের 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ কোঠারি হসপিটালে ভর্তি হওয়ার 54 দিন আগে সম্ভবত তিনি এই কথাগুলো বলেছেন। তখন ঘটনা কিছুই ঘটেনি, আমাদের বুঝতে হবে ঘটনা কিছুই ঘটেনি, অথচ অ্যাকশনটা না বলে রিয়াকশনটা তিনি জানিয়ে যাচ্ছেন, এইভাবে ওইভাবে নানা রকম ব্যাপার। আমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, আশা করবো প্রত্যেকে মনে উত্তর পেয়ে যাবেন, ভেতরে বুঝতে আরো পোক্ত এবং শক্তিশালী হবে, সংগঠনের প্রতি দায়বদ্ধতা প্রকট হবে। এই বিশ্বাস নিয়েই আমরা এই গণপ্রচারের আয়োজন। তাই 1993 সালের 11ই ফেব্রুয়ারি রাত্রি 10টায় লেকটন বাড়িতে শ্রী ঠাকুরের এই আলোচনা। কি ব্যাপার, আপনারা কি ব্যস্ত হয়ে গেছেন? গানে বায়ে মাথা ঘোরাচ্ছেন? বেশিক্ষণ নেব না, একটুখানি সময়। এই ক্যাসেট তো আর আপনাদের কেউ শোনাতে আসবে না, শুনে নিন, এইটুকু ধৈর্য নেই। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালাচ্ছি, এই জায়গাটা বললেন যাবে। আরেকবার শোনেন। মাটিতে পড়ে যাবে, মাটিতে বসে পড়বে। সেটাই আমরা বলতে চাই যে
বিপ্লব দিয়ে দান করবো কাজ করবো মৃত্যু যখন আছে লড়াই করবো তোমাদের যারা আমার সন্তান তাদের আমি ডাকবো হ্যাঁ, যারা আমার সন্তান তাদের আমি ডাকবো। আগের লাইনে মাটিতে পড়ে যাবি, আমরা পড়লাম কেন? বাবার মৃত্যু যোগ থেকে। আচ্ছা, পরের লাইনে বলে যারা আমার সন্তান তাদের আমি ডাকবো। তারপর তোমরা যদি না আসো, তার চেহারা তো দেখতেই পাচ্ছি, কি জানা বোঝায় একাগ্রতা। এই দেখুন, না আসো বলার কিছু নেই। কে এলো না, এই নিয়ে মাথা ঘামায় আমার লাভ নাই, টাইম শর্ট। আমরা আমাদের কাজ করে যাব। ঠাকুরের ভবিষ্যৎবাণী। আমরা যে দ্বিধাদ্বন্দ্ব চিত্তে নানা রকম নাটক করে বেড়াবো, এটা ভগবান কিন্তু আগাম বলে রেখেছেন যে কে এলো না, এই নিয়ে মাথা ঘামা আমার লাভ নাই, টাইম শর্ট। আমরা আমাদের কাজ করে যাব। ডিক্লারেশন দিলেন, আমরা করব। সুতরাং তিনি কমিটমেন্ট করেছেন, মহাপ্রভু শেষ শর্ত। হাজারটা সভা বলেছেন বেদের যুগ ফিরিয়ে আনবো আমার জীবন দশায়। এবার কিভাবে করবেন, পদ্ধতিটা কি, প্রসেসটা কি, সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমাদের তো সে অন্তর্জাম তো ঘটেনি বা তিনি জানাননি। তিনি বলেছেন আমার উপর ভরসা করো, তাহলে রাস্তা তুমি পাবে, এইটুকু করেছেন। আচ্ছা, হ্যাঁ, এই বাজার তুলে দাও।